ওকে, সো আমাদের আজকের ক্লাস হচ্ছে গ্রাফস, চার্টস অ্যান্ড টেবিলস। বলা যায় এটা আমাদের ফার্স্ট ডেডিকেটেড ক্লাস একটা কোন একটা পার্টিকুলার টপিকের উপর। তো এটা আমাদের একটা খুব ইজি ক্লাস হতে চলেছে, জাস্ট একটু কনসেন্ট্রেশন করো তোমরা। সো আমরা জাস্ট প্রথম দিকে একটু এদের পরিচিতি গুলো মনে করাই দেবো। আমি মনে করি যে তো এগুলো সবাই তোমরা জানো, জাস্ট আমি তোমাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দাও পুনরায় আর কি, ঠিক আছে? তো প্রথমে আমরা বলছি পাই চার্টের কথা। আমরা এত ডিসক্রিপশন পড়বো না, জাস্ট এখানে লেখা আছে ওকে, বাট আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝাই দিই পাই চার্ট কি জিনিস। সো পাই চার্ট বেসিক্যালি এটা আসছে, শব্দটা আসছে পাই কেক, যে ব্যাপারটা গোলাকার কেক, যেটা অনেকটা তুমি মনে করতে পারো যে পিৎজা, ঠিক আছে, সেটা থেকে। তো পাই চার্ট মানে হচ্ছে তোমার যে ইনফরমেশন সেগুলোকে এরকম সার্কুলার একটা শেপের মধ্যে দেখানো, যে কোনো একটা ব্যাপারে, ঠিক আছে? তো লাইক তাহলে এখানে যেহেতু সার্কুলার শেপ, সো ইউ ক্যান ইমাজিন যে এটা টোটাল ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, তাই না? যেহেতু সার্কুলার শেপ এবং আমরা জানি যে একটা সার্কেলের সর্বোচ্চ কোণ হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, আমরা সেটা জানি। এবং আমরা আরো জানি যে যেহেতু এটা আমরা এটা পার্সেন্ট আকারে প্রকাশ করব, সব পার্সেন্টেজ গুলো যদি যোগ করি তাহলে হতে হবে 100%, ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো যে 100% যদি 360 ডিগ্রি দিয়ে এক্সপ্লেন করতে হয়, তাহলে বলা যায় যে 1%কে মোটামুটি আমরা 3.6 ডিগ্রি দিয়ে এক্সপ্লেন করব। এই জিনিসটা এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমাদের, যে 1%, সরি 1% ইজ ইকুয়াল টু 3.6 ডিগ্রি, নট পার্সেন্ট, 3.6 ডিগ্রি। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় নর্মাল ব্যাপার জিজ্ঞেস করতে পারে। সাপোজ মনে করো এখানে কি বলছে যে সেলস ব্রেকআউট ফর প্রডিউস স্ট্যান্ড পি, মনে করো যে যে টমেটো পটেটো এগুলো বিক্রি করছে কে, কত পার্সেন্ট এটা। সাপোজ মনে করো তোমাকে বলে দিল একটা কথা, যে তোমার হচ্ছে এখানে এই পার্সেন্টেজ গুলো না দিয়ে কত ডিগ্রি কত ডিগ্রি এরকম দিতে পারে কোনো কোনো জায়গায়। সো ফর এক্সাম্পল মনে করো যে এখানে দিল হচ্ছে 36 ডিগ্রি, আরো বেশি হবে আমরা অন্য জায়গায় দিই, এখানে দিল মনে করো যে তোমার 36 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এখানে বুঝে যেতাম যে এটা হচ্ছে 10%, এটা 9%, যদি এখানে আমি কথার কথা বলছি আর কি। তাহলে এটা হচ্ছে পাই চার্ট, মানে টোটাল একটা সার্কেলকে ভাগ করে 100%-এ রিপ্রেজেন্ট করার যে ব্যাপার সেটাকে আমরা পাই চার্ট বলি, ঠিক আছে? সো পাই চার্ট আশা করি তোমরা সবাই জানো। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো এই ব্যাপারে, যে পাই চার্ট রিলেটেড কিছু আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব আজকে, জাস্ট মূল মূল আলোচনাগুলো করে। এগুলো হচ্ছে একদম স্ট্যাটিস্টিক্স এর বেসিক জিনিস, এই জন্য আমি এগুলোকে বলছি যে ইজি মানি, একদম সহজ জিনিস, ঠিক আছে? তো একটা হচ্ছে যে কলাম চার্ট পরবর্তীতে। সো কলাম চার্ট আমরা এগুলোকে অনেক সময় বার চার্ট বলে থাকি। সো বার ডায়াগ্রাম বা বার চার্ট বা কলাম চার্ট, তার মানে এই যে জানুয়ারিতে মনে করো পার্টিকুলারলি কোন একটা সেল হয়েছে কতগুলো, সো জানুয়ারিতে এটা 4000 হইলে অ্যারাউন্ড 3800 এরকম, ফেব্রুয়ারিতে এরকম, হ্যাঁ এগুলো আর কি। সো এখানে তুমি টেম্পারেচার বলতে পারতা যে প্রত্যেক মাসের গড় এভারেজ টেম্পারেচার, সেগুলোকেও কিন্তু এই চার্টে রিপ্রেজেন্ট করা যায়, যে এইগুলো, ঠিক আছে? সো পার্টিকুলারলি একটা প্যারামিটারের উপর বেস করে শুধুমাত্র একটা ভ্যালুকে যদি তুমি রিপ্রেজেন্ট করো তাহলে এরকম চার্ট হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে তোমার বার চার্ট আর কলাম চার্ট, ঠিক আছে? তাহলে এইখানে থেকে তোমার ইনফরমেশন গুলো এরকম হতে পারে যে পার্টিকুলারলি কোনো একটা মাসে মনে করো এখানে, অথবা যাই থাকুক এখানে যে কত কি হয়েছে এগুলো তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে। অথবা বলতে পারে যে মনে করো লাইক আমি একটি এক্সাম্পল যদি ক্রিয়েট করার চেষ্টা করি, এখানে জুলাই মনে করো আমি এখানে ধরে নিচ্ছি 5400, আর এখানে এপ্রিলে আমি মোটামুটি ধরে নিচ্ছি এটা মনে করো যে 4500। তাহলে বলতে পারে যে দুইটার মধ্যে পার্থক্য কত, সাপোজ 900, হ্যাঁ এরকম আর কি। সো এগুলো হচ্ছে তোমার হচ্ছে আহ বার চার্ট, ঠিক আছে? বার চার্ট আর কলাম চার্ট এরকম। নেক্সট চার্ট হচ্ছে লাইন চার্ট। সো লাইন চার্ট আর বার চার্ট এটার মধ্যে একটা পার্থক্য আছে, আমাদের ডেফিনেশন আবার প্রয়োজন নাই, জাস্ট দেখলেই আমরা বুঝবো। সো এইটা হচ্ছে এরকম,
সো এই আমরা যদি বার চার্ট গুলোর মাথাগুলো সব যোগ করতাম তাহলে কিন্তু আমরা লাইন চার্ট পাইতাম। ঠিক আছে, আমি একটু তোমাকে আবার আগেরটা দেখাই আমি কি বলতে চাচ্ছি। লাইক এইটা, সো আমরা এরকম ওই যে তোমরা মনে হয় 9-10ও ম্যাথে করছো, আমি হায়ার ম্যাথে করছিলাম, মেবি তোমরা করেছো। সেই রকম বিভিন্ন পয়েন্ট থাকে, সমযোজিত কি যেন বলে, বাংলা ভুলে গেছি। তো এইগুলোকে যদি তুমি যোগ করো, এই পয়েন্টগুলোকে, শীর্ষবিন্দুগুলোকে, তাহলে কিন্তু এগুলাও তোমার হচ্ছে মানে একটা চার্ট ক্রিয়েট করে, যেটাকে আমরা লাইন চার্ট বলতে। সেক্ষেত্রে নিচের ব্যাপারগুলো থাকে না, ডাইরেক্টলি শুধু লাইনটা থাকে আর কি। ঠিক আছে, তো এইটাও কিন্তু ওইরকম যে বিভিন্ন নিচের ডেটা গুলো কিভাবে রিপ্রেজেন্ট করে সেরকম। লাইক এখানে কিন্তু যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলোর জন্য আগের যে ভ্যালু গুলো বুঝছে ওইগুলাই এখানেও কিন্তু দিয়েছে। ইউ ক্যান সি, হ্যাঁ, এই যে আমরা বলছিলাম তোমার জুন বরাবর 5,400, ওটা আনুমানিক বলছিলাম, এটা এক্সাক্ট ফিগার এরা লিখে দিয়েছে 5,355 এরকম। সো যখন তোমাদের এরকম এক্সাক্ট ফিগার থাকবে তখন এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে। আর যখন মনে করো এক্সাক্ট ফিগার থাকবে না, তখন ওটা প্রশ্নেই বলে দিবে যে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি আনসারটা কেমন হবে সেরকম আর কি। তো এই ক্ষেত্রে আমাদের আসলে ওরিড হওয়ার কিছু নাই। হুম, অ্যাপ্রক্সিমেট ধরলে দেখবা যে তোমার যে আনসারটা হওয়ার কথা তার ধারে কাছে অন্য আনসার থাকবে না। সো টেনশন নেওয়ার কিছু থাকবে না। আমি বলছি মনে করি অ্যাপ্রক্সিমেট ধরে কোন একটা ক্যালকুলেশনে তোমার আনসার আসলো 27, তাহলে দেখবা যে এই 27-এর আশেপাশে একটা ভ্যালুই অপশনে থাকবে, শুধু হয়তো 27 থাকবে বা 28 থাকবে, হ্যাঁ, বা মনে করো 26 থাকবে, এরকম অপশন একটাই থাকবে। এমন না যে 26, 27, 28 তিনটায় থাকবে, তুমি কনফিউজ হয়ে যাবে, এরকম হবে না। যেহেতু অ্যাপ্রক্সিমেট, সেহেতু ওরা বুঝে যে ক্যালকুলেশনটা এইরকম হতে পারে, সেক্ষেত্রে এরা কিন্তু এই তিনটার মধ্যে থেকে একটা মান দিবে। দেখা গেলো বাকি মানগুলো এরকম হবে, বাকি একটা থাকবে 24, একটা থাকবে মনে করো 32, এরকম থাকবে। তো যদি তোমার 27 আছে, তুমি নিশ্চয়ই এত নিচে যাচ্ছ না, এত উপরেও যাচ্ছ না, 28 যদি তোমার একটা অপশন থাকে পাশাপাশি। তাহলে এই ক্ষেত্রে আর কি আমি বলছি যে যেসব ক্ষেত্রে তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু থাকবে, এক্সাক্ট ভ্যালু থাকবে না। ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু না থাকলে আমাদের কিন্তু আহ এরকম মান আসবে। সো এই জন্য ওরিড হওয়ার কিছু নেই, আমাদের জাস্ট এই ডায়াগ্রাম গুলো, গ্রাফ গুলো, এগুলো রিড করা শিখতে হবে আর কি। সো রিড করার ব্যাপারটা আমি বলছি যে এগুলো হচ্ছে বেসিক্যালি যে তোমার এই বরাবর তোমার হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস গুলো মাথায় ক্লিয়ার থাকতে হবে, এবং মনে করো এইটার মান কোনটা, এরকম উপরে উঠলে যেটা পাওয়া যায় সেটা এরকম। ঠিক আছে, লাইক মনে করো এখানে মাঝ বরাবর দেখাচ্ছে সবকিছু। সো এটার মাঝ বরাবর জানুয়ারি, এটা ফেব্রুয়ারির মাঝ বরাবর এটা, ঠিক আছে, মার্চের মাঝ বরাবর এটা। সো এরকম এগুলো তোমাকে দেখতে হবে। তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে এপ্রিলের সাথে অক্টোবরের একটা রিলেশন জিজ্ঞেস করতে পারে, এটা বেশি কম বা এটা কার কোনটা কত পার্সেন্ট, এরকম কিছু। ঠিক আছে, তো সেগুলো আসলে প্রিটি ইজিয়ার যদি তুমি গ্রাফ গুলো পড়তে পারো। এবং আমি বলবো যে গ্রাফ হচ্ছে মানে জিআরইতে স্কোর করার জন্য সবচেয়ে ভালো একটা অপশন। অ্যালজেব্রা, গ্রাফ, এগুলা হচ্ছে খুব ভালো। মানে এখানে যে কোশ্চেন গুলো আসে গ্রাফ থেকে, মনে করো 3টা কোশ্চেন আসবে, তো এইগুলো কোনোভাবেই ভুল করা উচিত না, কোনোভাবে, যাতে করে আর কি মানে তোমার স্কোরটা, ম্যাথের স্কোরটা যাতে ভালো হয়। ঠিক আছে, এর পরবর্তীতে এই যে বার চার্ট, যেটা কলাম চার্ট বলছিলাম, তো এটা বার এবং কলামের মধ্যে এর একটা পার্থক্য করেছে, যদিও আমি নিজে থেকে এটাকে কোনো পার্থক্য ধরি না। ঠিক আছে, ওরা কলাম বলতে এই যে আমাদের রো কলামের যে রিলেশন, এই যে এগুলোকে কলাম আর এগুলোকে রো বলছে। তো এইখানে বেসিক্যালি বার বলতে রো বোঝাচ্ছে আর কি। সো আমার কাছে লাগে যে দুইটা একই রকম। তো আই ডোন্ট মাইন্ড ইট, আমি এটা আলাদা আলাদা মনে করি না। তারপরে বইয়ে যেহেতু লিখছে এই জন্য আমি তোমাদের দেখাচ্ছি, কনসেপ্ট সেমই আগের মতোই। ঠিক আছে, জাস্ট এরকম যে পার্টিকুলারলি ওই তোমার ভ্যারিয়েবল গুলো এখন এই দেখুন ওয়াই অ্যাক্সিস বরাবর আসছে, আর তোমার পার্টিকুলার ভ্যালু গুলো এক্স অ্যাক্সিস বরাবর আসছে। তো সেক্ষেত্রেও তোমার মাথায় রাখতে হবে যে এখানে অ্যাপেল বলছে অ্যাপেলের মান এখানে কত, অরেঞ্জ বলছে অরেঞ্জের মান এখানে কত, এরকম আর কি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে মূল কথা হলো তোমার এক্স ওয়াই রিলেশনটা মাথায় ক্লিয়ার থাকতে হবে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এন্ড তুমি যদি এরকম ডিটারমাইন না করতে পারো যে এটা পটেটো এবং তার মান এখানে আসা মানে হচ্ছে, লাইক এটা হচ্ছে 1,000 হলে, আর এটা যদি 800 হয়, তাহলে ধরে নিলাম এটা 900, এটা 950,
মোটামুটি আমি এটা ধরে নিলাম যেটা 980 হ্যাঁ বা 90 80 980 এরকম কিছু একটা ভ্যালু। সো এই হিসাবটা আমাকে করতে পারতে হবে আর কি নিজে থেকে, অ্যাপ্রক্সিমেট বলবে কিন্তু এরকম থাকলে। সো অ্যাপ্রক্সিমেটলি 980 আসলেও যে আনসার হবে, 900 মনে করো 70 ধরলেও বা 90 ধরলেও একই আনসার আসবে, হয়তো যে পার্সেন্টেজটা আসবে ওইটার ধারে কাছে অন্যগুলো থাকবে না আর কি। মনে করো যেটা বলছি অলরেডি, যে 70 ধরলে হয়তো তোমার আনসার আসতো 13 কথার কথা, 80 ধরলে আনসারটা আসবে হয়তো 14, 90 ধরলে আনসার আসবে 15, এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এই যে তিনটা অপশন 13, 14, 15, এই তিনটার মধ্যে তোমার আনসারে অপশনে একটাই থাকবে, এমন না যে তিনটাই থাকবে। তোমাকে কনফিউজ করবে না তারা, কনফিউজ করার আরো অনেক হাজার ওয়ে আছে, তারা এত সস্তা কনফিউশনে যাবে না যে কনফিউশনে কোনো লজিক নাই। দে আর প্রিটি স্মার্ট, ঠিক আছে, তাদের আরো হাজারটা বুদ্ধি জানা আছে, এই তোমাকে কনফিউজ করার, কোশ্চেন ডিফিকাল্ট করার হাজার বুদ্ধি জানা আছে, কেমন? সো এটা হলো আরেকটা চার্ট, যেটাকে আমরা বলছি বাই চার্ট বা রো চার্ট বলতে পারো, ওইটাকে যদি কলাম চার্ট বলো। এবার হচ্ছে টেবিল। সো টেবিল তো টেবিল, জীবনে কত টেবিল পড়ছো তার কোনো ঠিক নাই। সো লাইক এরকম, ঠিক আছে, মান্থ, টোটাল, পার্সেন্ট অফ ফুড, পার্সেন্ট অফ ভেজিটেবল, কথার কথা। এখানে ইনকাম এক্সপেন্ডিচার এরকম হতে পারতো, বা ট্যাক্স, ইনকাম এক্সপেন্ডিচার এরকম হতে পারতো, যে কোনো কিছু। সো টেবিলেও তোমাকে বলতে পারে যে মনে করো এরকম কিছু একটা, সাপোজ জুলাই মাসে হ্যাঁ কত টাকা ইনকাম করেছে, বা তার কত পার্সেন্ট ফ্রুট বিক্রি করেছে, কত পার্সেন্ট ভেজিটেবল বিক্রি করেছে, হয়তো বলতে পারে যে টোটাল অ্যামাউন্ট যদি এটা হয় মনে করো, তাহলে ফ্রুট কয় টাকার বেশি বিক্রি করছে এরকম বলতে পারে। তাহলে চিন্তা করো 100% মানে যদি 44822 হয়, তাহলে 50.38% মানে কত বের করবা, এটা মানে কত বের করবো। তারপর তাদের মধ্যে একটা ডিফারেন্স হবে, খুব অল্প একটা ডিফারেন্স যদিও, সেই ডিফারেন্স হয়তো তোমাকে আনসারে আস্ক করতে পারে। সো এরকম আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো মানে তুমি যদি বুঝো গ্রাফ, চার্ট, টেবিল এগুলা, তাহলে তোমার পরীক্ষায় নিশ্চিতভাবে বলে আসতে পারতেছো, মানে নিজেই নিজের অ্যাসিউরিটি দিতে পারবা যে তোমার আনসার হয়েছে কি হয়নি এই ব্যাপারটা। মানে এখানে কোনো রকম কনফিউশন থাকবে না, অ্যাম্বিগুইসিটি থাকবে না কোনো রকম। সো এই জন্য আমি বলবো যে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। তো লাইক আমাদের এরকম এইগুলো আমি পরে এক্সাম্পলে চলে গেছি। ওয়েল, সো আমরা যেটা বলছি তাহলে রিক্যাপ করি একটু। সেটা হলো যে আহ, এখানে তোমার কিছু পার্টিকুলার ইয়ে আছে, তোমার হচ্ছে টাইপস, এই কয়েকটা শুধুমাত্র। তো চার্টের মধ্যে পাই চার্ট, বার চার্ট, লাইন ডায়াগ্রাম এবং বার ডায়াগ্রাম যেগুলা, সাথে টেবিল। এর বাইরে বিভিন্ন রকম টেবিল হতে পারে, অবশ্য টেবিলের প্যাটার্ন থাকে, আমরা এগুলো তো আসলে কথা বলে বোঝানো যাবে না, এগুলো বুঝতে হবে আমাদেরকে আসলে প্র্যাকটিস করতে করতে, এক্সপেরিমেন্ট হবে আস্তে আস্তে, এক্সপিরিয়েন্স হবে আস্তে আস্তে। তো আমরা কিছু প্র্যাকটিস করব, আমরা আসলে কতটুকু বুঝতেছি এ ব্যাপারে। তো এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ডাবল চার্ট প্রবলেম। সো ডাবল চার্ট প্রবলেম মনে করো একটু ডিফিকাল্ট হয়, সবসময় ডাবল চার্ট, দুইটা চার্টের দিকে খেয়াল রাখতে হয়, এবং এই চার্ট গুলোর উপর বেস করে কিছু প্রবলেম থাকবে আর কি। সো এটা বারবার হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ যাওয়া আসা করতে হবে, তোমার কম্পিউটার স্ক্রিনেও কিন্তু মানে ওরা হয়তো আরেকটু অর্গানাইজড, ওরা হয়তো তোমার ওদের সফটওয়্যার গুলো এমন থাকবে যে চার্ট গুলো যাতে একই স্ক্রিনে দেখা যায় এবং সাথে করে একটা করে কোশ্চেন। আচ্ছা আমরা আগে তাহলে ওরকম একটা করি, তারপরে এগুলো এটা করি, ডিফিকাল্টটা পরে করি। মানে একটা করে কোশ্চেন যেটা পাশে আছে, এই যে এইটা আমরা করি, সেইখানে তোমার কোশ্চেন গুলো যেহেতু পাশে আছে এবং এখানে চার্ট যেহেতু আর একদিকে আছে, সেহেতু আমার মনে হয় যে এখানে করা একটু ইজিয়ার। তাহলে আমরা জাস্ট কি করব, প্র্যাকটিস করব চার্টে, আর কি বুঝাবো, তোমাদের কোশ্চেন থাকলে আমাদের বলবা,
আর আমরা প্র্যাকটিস করব উইথ পার্টিকুলার টাইম। তোমরা আনসার দিবা এবং আমরা সেই আনসার গুলোকে অ্যানালাইসিস করব, ভুল সঠিক যাচাই বাছাই করবো আর কি। তো এইখানে দুইটা কোশ্চেন আছে, 21, 22, এবং সেই দুইটার জন্য প্রথমত তোমরা 1 মিনিট চার্ট দেখবা, এবং দুইটা কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, তাহলে টোটাল 3 মিনিট টাইম দিচ্ছি। পরবর্তীতে বাকি কোশ্চেন গুলো করার জন্য কিন্তু চার্ট দেখার জন্য আমি টাইম দিব না। সো ঠান্ডা মাথায় চার্টটা দেখো, তারপর কোশ্চেন গুলো বোঝার চেষ্টা করবা। ওকে, সো ইওর টাইম স্টার্টস নাও। সবাই আনসার ডাইরেক্ট মেসেজে দিবা যাতে অন্যদের ডিস্টার্ব না হয়। আমিও করতেছি, এগুলো আমি করি নাই এখনো। তো এটা মনে হয় আমাদের ওই পরীক্ষার সাথে কমন পড়ে গেছে, একই চার্ট। আচ্ছা, সবাই তো পরীক্ষা দাওনি, সেজন্য করো। মনে হয় মুবিন এবং ইমন, কয়েকজন যারা পরীক্ষা দিয়েছিল ওদের কমন পড়ে যাওয়ার কথা, আমি দেখতে গিয়ে দেখতেছি। ইউ ক্যান অলসো রাইট ইউর আনসার অন এ পেপার। সবগুলো একসাথে দিতে পারো। এটা 5টা কোশ্চেন থাকবে এই চার্টের উপর, সেখানে 2টা, পরবর্তী ইয়েতে হচ্ছে তোমার আরো 3টা। আমি 5টা আনসার নিয়ে তারপর আলোচনা শুরু করব। তো যারা দিয়েছো ভালো, যারা দাওনি তারা কিন্তু লিখেও রাখতে পারো, একবারে আনসার দিতে পারো। ওকে, তারপর এইটা এখানে একটা কোশ্চেন, সো 1 মিনিট টাইম। এখন আর চার্ট দেখার টাইম দেওয়া হচ্ছে না, চার্ট তো অলরেডি দেখছো। Yes, and for last 2 question, you will have more 2 minutes. সচরাচর যদিও লাস্টের কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট হয়,
তারপরেও আমাদেরকে আসলে টাইম রিস্ট্রেইনের মধ্যে করার প্র্যাকটিস করতে হবে, বাড়তি সময় নাই। Well, I constantly received answers from only 2 people till now. তো টাইম অলমোস্ট শেষের দিকে, আমি তোমাদেরকে বাকি সবাইকেও তাদের আনসার আংশিক হোক পূর্ণাঙ্গ হোক, আংশিক পূর্ণাঙ্গ মানে আসলে তোমার একটার হোক বা 5টার হোক, যে যতগুলো মনে করছো কনফার্ম আনসার দিয়ে দাও। হ্যাঁ, আমি তোমার তারপরে ডিসকাশন শুরু করি। তোমার কাছে যেগুলো সঠিক মনে হয়েছে সেগুলাই আর কি, এমন কোনো ব্যাপার নাই যে সব আনসার করতে হবে। কেমন? সব তুমি পারো নাই তো কোনো সমস্যা তো নাই। আচ্ছা, তাহলে আমি একটু ডিসকাস করব। গুড গুড, আমি অনেকের আনসার পাচ্ছি, ভালো। আচ্ছা, তাহলে আমি প্রথমটাই আমি একটু কথা বলবো, তারপরে থেকে যেগুলো করব সেগুলোতে তোমাদের এক্সপ্লেনেশনটাও আমি নিব, যেহেতু আমি প্রথমে থট প্রসেসটা একটু সবার মাথায় ঢুকাই দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে যেটা, এটা কম্পারেটিভলি কিন্তু ইজি ছিল, আর আমাদের ডাবল গ্রাফ কোশ্চেনও কিন্তু থাকে, সেগুলো আর একটু ডিফিকাল্ট। তো এখানে মাত্র খুব ইজি একটা গ্রাফ। সেখানে কি বলছে দেখো, তোমাদের বলছে হচ্ছে যে ইনকাম দেওয়া আছে কলেজ গ্রাজুয়েট ভার্সেস নন গ্রাজুয়েট। সো দুইটা রিজিয়নে, রিজিয়ন এক্স এবং রিজিয়ন ওয়াই। তাহলে এখানে বেসিক্যালি তোমার হচ্ছে মাত্র 3টা ইয়ারের মানে রেজাল্ট দেওয়া আছে, মাত্র 3টা ইয়ার। একটু ভালো করে দেখো কি কি আছে, একটু তোমাকে দেখতে হবে। সো 3টা ইয়ার, 1965, 75 এবং 80, 3টা ইয়ার। এবং প্রত্যেকটা ইয়ারের জন্য এক্স রিজিয়নের জন্য গ্রাজুয়েট এবং নন গ্রাজুয়েট আছে, ওয়াই রিজিয়নের জন্য গ্রাজুয়েট নন গ্রাজুয়েট আছে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমটা নন গ্রাজুয়েট পরেরটা গ্রাজুয়েট, প্রথমটা নন গ্রাজুয়েট পরেরটা গ্রাজুয়েট, এরকম। ঠিক আছে, প্রথমটা নন গ্রাজুয়েট পরেরটা গ্রাজুয়েট, এরকম। তারপরে তাদের ইনকাম গুলো দেওয়া আছে ইন অ্যামাউন্ট অফ ডলার আর কি, এগুলো ডলারের ইনকাম। ম্যাক্সিমাম $16,000 আর মিনিমাম হচ্ছে $2,000, এরকম মনে হচ্ছে এখানে রেঞ্জ গুলো। তাহলে এই হচ্ছে তোমার ইনফরমেশন, টোটাল ইনফরমেশন ফ্রম দিস গ্রাফ। এইটা দেখার জন্যই তোমাকে আমি প্রথমে 1 মিনিট দিয়েছিলাম। বিফোর রিডিং কোশ্চেন তোমাকে এই অভ্যাস করতে হবে যে তুমি আগে কোশ্চেনের যে উপাত্তর দেওয়া আছে সেটা তুমি আগে দেখবা ঠান্ডা মাথায়, সেটা খুবই ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু তোমার ভালো করার চান্সেস রিডিউস হয়ে যায়। ওকে, সো তাহলে এখন আসো যে প্রশ্নগুলা।
So the median income of graduate in region X in 1980, তো প্রথম হলো 80 এর কথা বলছে, বাকিগুলোর কথা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি, এগুলো মনে করো নাই, আমি শুধু একটা দিয়ে ফোকাস করবো এখন। was most nearly equal to the medium income of what, তাহলে বাকি কোনটার সমান সেটা আমরা পরে চিন্তা করবো, আগে আমরা যেটা বলছে ওটারে আমরা ফোকাস করি। তাহলে কি বলছে, এক্স রিজিয়নের মিডিয়াম ইনকাম কাদের জন্য, গ্র্যাজুয়েটদের জন্য। তাহলে এক্স রিজিয়নের গ্র্যাজুয়েট, এটা নন গ্র্যাজুয়েট, এটা গ্র্যাজুয়েট, সেটা গ্র্যাজুয়েট, এটা যদি গ্র্যাজুয়েট হয় এটা মোটামুটি হচ্ছে 13 আসলে 13-র কাছাকাছি। তাহলে আমি এই বরাবর দেখি একটাই আছে শুধু, আর কিছু নাই, সহজ জিনিস তাই না। তাহলে একটা আছে, এটা কি, এটা কি, এইটা হচ্ছে যে তোমার ওয়াই রিজিয়নের গ্র্যাজুয়েট, ঠিক আছে, ওয়াই রিজিয়নের গ্র্যাজুয়েট কত সালে, 1975 সাল। তাহলে আনসার এইটাই, গ্র্যাজুয়েট ইন রিজিয়ন ওয়াই ইন 1975, আনসার বি। সো এটা প্রিটি স্ট্রেইট ফরওয়ার্ড, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ। তো আমি দেখতে পাচ্ছি যে এটার আনসার অধিকাংশই কারেক্ট দিয়েছ, and that is good. এরপরে আমরা 22 নম্বর প্রশ্নটা দেখি একটু। সো 22 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার, নন গ্রাজুয়েট ইন রিজিয়ন এক্স দ্য মিডিয়াম ইনকাম, তাহলে আবারও এই 1980-র কথাই বলছে, কি কথা, নন গ্রাজুয়েট এক্স রিজিয়নের জন্য। তাহলে এক্স রিজিয়ন নন গ্রাজুয়েট হচ্ছে এইটা, মান কত, এটা মানে কত, 9000, ঠিক আছে, এটা হচ্ছে 9000। এখন কি করতে হবে, ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি টাইমস অ্যাজ গ্রেট অ্যাজ ইট ওয়াজ ইন 1965, তাহলে 1965-এ নন গ্রাজুয়েট এক্স, 1965-এ নন গ্রাজুয়েট এক্স হচ্ছে এটা কত, লাইক মনে করো এটা যদি 2 হয়, এটা 3, এটা হচ্ছে 2.5। সো একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 2.5, তাহলে এটা ওইটার কত গুণ চিন্তা করো, সহজভাবে যদি তুমি ইয়ে করো, ক্যালকুলেট করো, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 হইতো, মানে তোমাকে শর্ট ভাবে আনসার গুলো রেডি করতে হতো তোমাকে। তাহলে যেহেতু 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 হইতো, তাহলে 2.5 দিয়ে ভাগ করলে 3-এর চাইতে বেশি হবে। 3-এর চাইতে বেশি তোমার অপশন আছে কয়টা, কেবলমাত্র 2টা। এখন চিন্তা করো 5 হবে কি, তো 5 দুগুণে তো 10 হয়, তাহলে তো 9-এর বেশি হয়ে গেল, তাহলে আবার 2.5 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলেই তো 5 হইতো না, তাহলে 2.5 দিয়ে ভাগ করলে 5 কেমনে হয়, তাহলে আনসার ডেফিনেটলি ডি, এখানে কোনো চিন্তার বিষয় নাই, এটাও রিলেটিভলি ভেরি ইজি আর কি, ঠিক আছে, একদম ইজি। ওকে, সো আমি তোমাদেরকে একটু ধরাই দিলাম, এরপর থেকে বাকি প্রশ্নগুলা তোমাদের রেসপন্স নিয়ে তারপরে আমি কথা বলবো, তো যাতে করে শুধু আমি একাই কথা বলতেছি এরকম মনে না হয়। আচ্ছা, তাহলে 23 আমি প্রশ্নটা পড়ছি। সো হচ্ছে, of the following 1980 median income ratio, the greatest was the ratio of the median income was, আচ্ছা, তাহলে তোমার এখানে মান আছে কয়টা, 4টা, 1980-তে 4টা মান আছে তাই না, এক্স এর নন গ্রাজুয়েট, এক্স এর গ্রাজুয়েট, ওয়াই এর নন গ্রাজুয়েট, ওয়াই এর গ্রাজুয়েট, তাহলে এইটা একটাকে আরেকটা দিয়ে ভাগ করা হবে, এবং ভাগ করা হলে কোনটার মান ম্যাক্সিমাম হবে, গ্রেটেস্ট হবে, সেটা তোমাকে বের করতে বলছে। সো প্রথমত আমি একটু শুনি যে তোমাদের আনসার গুলো কি 23-র ব্যাপারে, আবার নতুন করে দাও তো, যে যেটা আনসার ঠিক করে রাখছিলা 23। যদি আগেই করে রাখো তাহলে তো এখন দেরি করার কিছু নাই। আচ্ছা, ওকে, ওকে, আমি এখন একজনের রেসপন্স পাইছি আপাতত, তাহলে আমি ওর সাথেই কথা বলি, মিস্টার ইমন।
আচ্ছা, বাকিরাও ইয়ে করছে। তো ইমন, তুমি বলো যে রেজাল্ট গ্রেটেস্ট হয় কখন, ভাগফল রেজাল্ট সর্বোচ্চ হবে কখন, যখন কি হয়, বড়টা উপরে থাকবে, বেশিটাকে কম দিয়ে ভাগ করা কম হয়, দিয়ে তাই ভাগ না? করলে। জি স্যার। তাহলে একটু তুমি চিন্তা করো তো, এই যে এখানে যে চারটা আছে, চারটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? স্যার ওয়াই রিজিয়নের যে গ্রাজুয়েটস। ওয়াই রিজিয়নের গ্রাজুয়েট, এটা হচ্ছে সবচেয়ে বড়। জি আর স্যার। সবচেয়ে ছোট কোনটা? স্যার এক্স রিজিয়ন 1980-এর মধ্যে। হ্যাঁ অবশ্যই, কারণ সবকিছু 1980-র মধ্যে। 80-এর মধ্যে স্যার এক্স এর নন গ্রাজুয়েটস। তাহলে এক্স এর নন গ্রাজুয়েট হচ্ছে এটা মিনিমাম। আমরা এই যে ওয়াই এর যে নন গ্রাজুয়েট সেটা মানে আমরা প্রথমে দেখবো এই অপশনটা পাই কিনা, তারপরে না পারলে অন্যগুলো চিন্তা করবো। তাহলে ওয়াই এর গ্রাজুয়েট কি এক্স এর নন গ্রাজুয়েট দিয়ে ভাগ কোথাও করেছে কিনা দেখো তো, অপশন গুলোতে আছে কোথাও? গ্রাজুয়েট ইন ওয়াই ভাগ করছে কি দিয়ে? গ্রাজুয়েট ইন এক্স? না, গ্রাজুয়েট ইন এক্স দিয়ে হবে না। স্যার ডি হবে। আচ্ছা, গ্রাজুয়েট ইন স্যার এক্স স্যার ডি। আমরা তো ম্যাক্সিমাম পাইলাম এটা। দেখো তাহলে আমি একটু বলি, সবাই তো দেখতেছো, আমরা গ্রাজুয়েট ইন এক্স কে একটু ওয়াই কে টার্গেট করি যেহেতু এটা সবচেয়ে বড়। তাহলে গ্রাজুয়েট ইন রিজিয়ন ওয়াই আছে এক জায়গায়, দুই জায়গায়, শুধু দুই জায়গায় আছে, বাকিগুলো আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, বাকিগুলো আমরা, দাঁড়া আমি আবার নতুন করে কাটি। সো যেগুলোতে গ্রাজুয়েট ইন ওয়াই আছে ওইটা রাইখা বাকিগুলো কেটে দিই, কারণ ম্যাক্সিমাম মান পেতে হলে অবশ্যই আমাদের ম্যাক্সিমামটাকে ভাগ করতে হবে। তাহলে আনসার হতে পারে এ অথবা সি। চিন্তা করো যে ওয়াই কে যদি এক্স এর গ্রাজুয়েট দিয়ে ভাগ করো তো এটার মান তো অনেক বেশি, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে যা হবে, ওয়াই কে যদি ওয়াই এর নন গ্রাজুয়েট দিয়ে ভাগ করো তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটার মানই বেশি হবে। সো দ্য আনসার ইজ সি। এর চাইতে আরেকটা বেটার অপশন ছিল যে ওয়াই এর নন গ্রাজুয়েট কে এক্স এর নন গ্রাজুয়েট দিয়ে ভাগ করা, তাহলে সেটা আরেকটু বড় হইতো, কিন্তু সেই অপশনটা এখানে আনসারে নাই। কোথাও গ্রাজুয়েট শুধুমাত্র ওয়াই এর গ্রাজুয়েট এই অপশনটাই দুইবার দিছে মাত্র, তাহলে এই অপশনকে কোনোভাবেই এক্স এর নন গ্রাজুয়েট দিয়ে ভাগ করা হয়নি, ওটা করলে ওইটাই আনসার হতো। ঠিক আছে, তাহলে যারা মানে মনে করতেছো যে অন্য আনসার, আমি তাদের জন্য প্রয়োজনে একটু ডিটেলস করি। আমি কোন রকম কনফিউশন রাখতে চাই না, যেহেতু এটা ডেডিকেটেড ক্লাস, আমি চাই যে একদম ক্লিয়ার হোক সবকিছু। সো লেট আস ইভালুয়েট দ্য ভ্যালুস, মানে আমরা আনুমানিক ভ্যালুগুলো একটু লিখে ফেলি। এইটাকে মনে করলাম 16, সহজ হবে। এইটা হচ্ছে মনে করলাম একটু উপরে, সো মনে করো এটাকে বললাম 9.2, এটা হচ্ছে 9, এটা হচ্ছে তোমার 12.8, 12.8। এখন যা যা অপশন আছে সবগুলো দিয়ে ভাগ করো। যে গ্রাজুয়েট ইন রিজিয়ন তোমার কি হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই গ্রাজুয়েট ইন এক্স, তার মানে হচ্ছে 16/12.8 কত হয়? 1.25। তাহলে এটার মান হচ্ছে 1.25। তারপর নন গ্রাজুয়েট ইন রিজিয়ন ওয়াই মানে 9 ডিভাইডেড বাই নন গ্রাজুয়েট ইন এক্স, তাহলে 9.2 ডিভাইডেড বাই 9, যেমন 1.02, সেটা হচ্ছে 1.02। তারপর হচ্ছে তোমার কি যেন বলে, গ্রাজুয়েট ইন ওয়াই ডিভাইডেড বাই নন গ্রাজুয়েট ইন ওয়াই, তখন 16 ডিভাইডেড বাই 9.2, এটা হচ্ছে 1.73। তারপরে গ্রাজুয়েট ইন এক্স ডিভাইডেড বাই নন গ্রাজুয়েট ইন এক্স, তার মানে 12.8 ডিভাইডেড বাই 9, তাহলে এটা হচ্ছে তোমার 1.42। এবং ফাইনালি তোমার হচ্ছে গ্রাজুয়েট ইন এক্স 12.8 ডিভাইডেড বাই নন গ্রাজুয়েট ইন ওয়াই 9.2, এটা হচ্ছে 1.39। ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে বড় হলো সি। একদম ডিটেলস ক্যালকুলেশন করলেও আমরা দেখতে পাচ্ছি যে বড় হচ্ছে সি। ক্লিয়ার সবাই? আচ্ছা, হ্যাঁ মুবিন কিছু বলতেছো?
ইয়ার বললাম স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন 24-25 আনসার দাও আগে। আবার আনসার দিলে আমি কারেক্ট মনে হলে একটু ব্যাখ্যা করতে বলবো তোমাকে, আদারওয়াইজ আসলে ভুল ব্যাখ্যা করো আমি সেটা চাচ্ছি না। সো আবার একটু আনসার দাও। 24-25 আনসার তোমাদের কাছে যাদের কাছে আছে, রেডি আছে, তারা আনসার গুলো দাও। আচ্ছা 24-এ মুবিন আনসার দিয়েছে 24E বলতেছে। সো মুবিন তুমি আমাকে গাইড করো, তুমি যেটা যেটা বলবা আমি সেটা ওই যে আমার কারসার দিয়ে সেটা সেটা দাগাবো। সো একটু তুমি গাইড করো, পড়ো, প্রশ্ন পড়ো এবং প্রসেসটা বলো। স্যার প্রশ্নে বলছে from 1965 to 1975 in region X. তাহলে প্রথমত আমরা এই দুইটা ইয়ার এবং এই দুইটা রিজিয়নকে টার্গেট করছি, তাই তো? জি স্যার। আচ্ছা তারপর The increase in the median income of graduates was how much more than that of the non-graduates? আচ্ছা তাহলে গ্রাজুয়েটদের ইনক্রিজটা নন গ্রাজুয়েটদের ইনক্রিজের চাইতে কত? তাহলে আমি আগে বলো যে এটা কত, মানে নন গ্রাজুয়েটদের মানটা কত এখানে? স্যার আর 2500 ধরা যায়। আচ্ছা ধরলাম 2.5, আর এটা হচ্ছে 4, তাই তো? আহ, এটা তো বরাবর, জি তাহলে তো স্যার, 4। জি স্যার, জি স্যার। আচ্ছা এটা কত ধরছে? এটা এটা 7 ধরা যায় স্যার। 7 এর তো উপরেই আছে, 7 কেন ধরবা? 7.2 এটা 5ই বা ধরো এরকম। না। আচ্ছা 5 ধরো, মনে করো 7.5। তাহলে এটা কত? এটা জি স্যার, এটা হচ্ছে 10। 10। আচ্ছা তাহলে এই গ্রাজুয়েট তো গ্রাজুয়েট পার্থক্য কত? 6 স্যার। 6। আচ্ছা মানে সবকিছু 1000, আমরা জাস্ট সিম্পল করে বলতেছি। আচ্ছা আর এই নন গ্রাজুয়েট তো নন গ্রাজুয়েট পার্থক্য কত? 2.5 7.5 থেকে গেলে স্যার 5। 5 এক্স্যাক্টলি। প্রশ্ন করছে যে এই দুইটা পার্থক্যের মধ্যে গ্রাজুয়েটদের পার্থক্য নন গ্রাজুয়েটদের চাইতে কত বড়, তাহলে কত বড় হচ্ছে? 1 মানে 1 বড় 1। হচ্ছে, মানে 1000 বেসিক্যালি, তাই না? জি স্যার। এক্স্যাক্টলি। সো আনসার হচ্ছে ই। এভরিবডি আনসার হচ্ছে ই। এবং আমি দেখতে পাচ্ছি যে আরো কয়েকজন সঠিক আনসার দিয়েছিল। সো তোমাদেরকে বলছি 25 এর আনসার দাও, আমি তোমাদের কাছ থেকেও শুনি। এখন থেকে জিআরই হয়ে যাবে পার্টিসিপেশন বেস, কারণ আমরা যত বেশি পার্টিকুলার টপিক আলোচনা করব তত সবার মানে অংশগ্রহণমূলক ক্লাস হবে, একতরফা আমি আর বলবো না, কেমন? তো সবাই একটু অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করতে হবে। ওকে আমি 25 এর আনসার চাচ্ছিলাম নতুন করে। আগে কারা কারা দিয়েছে আমি একটু দেখে আসি তো। আমি কিন্তু আনসার গুলো সব দেখলাম এবং যারা দিয়েছে আমি সঠিক আনসার পাই নাই। সো মেবি এটা একটু সবাই টাফ টাইম গেছে এটা। সো লেট মি ডিসকাস, যেহেতু সঠিক আনসার পাই নাই। তাহলে এইখানে প্রশ্নটা হচ্ছে তোমার যে ফর হাউ মেনি of the 4 categories given did the medium income increase by at least 30% from 1975 to 1980? তাহলে 65 এর কথা মাথা থেকে বাদ, ঠিক আছে, ওইটা নিয়ে কিছু বলে নাই। তাহলে এখানে যে চারটা আছে, এই যে এক্স ওয়াই এক্স ওয়াই, এই চারটার নিয়ে কথাবার্তা হচ্ছে, কেমন? তো তোমাদের প্রশ্ন করছে যে এই চারটার মধ্যে কয়টা 30% ইনক্রিজ করছে।
মানে এই সালে যা ছিল এই সালে তার 30% বেশি হয়েছে, তাহলে আগে আমাকে দেখতে হবে এই সালে কত ছিল। সো এটা আমি 7.5 ধরলাম একটু আগে, এটা তো বরাবর 10, এটা তোমার হচ্ছে 8, অলমোস্ট 8, আচ্ছা আমরা 8ই ধরি, আর এটা হচ্ছে তোমার 13। তাহলে এইগুলোর সাথে আমি চিন্তা করব যে 30% বৃদ্ধি পাবে। এখন চিন্তা করবো 7-এর 30% কত হয়, 3 × 7 = 21, 2.1, ঠিক আছে। তাহলে 7.5-এর 30% আরেকটু বেশি হবে। তুমি আরেকটু বেশি নিয়ে চিন্তা পরে করো, আগে সহজভাবে করার চেষ্টা করো, সহজভাবে হয়ে গেলে তুমি ডিফিকাল্টে যাবা কেন। তাহলে 7-এর 30% কিন্তু 2.1 হয়, তাহলে সেটা যদি 7.5-এর সাথে 2.1 অ্যাড করো তাহলে সেটা হওয়ার কথা 9.6, কিন্তু এই মানটা অর্থাৎ এক্স এর নন গ্রাজুয়েট সেই মানটা হচ্ছে 9। তাহলে দেখা যাচ্ছে 7-এর সাপেক্ষেই সেটা তোমার 30% বাড়ে নাই, 7.5-এর সাপেক্ষে তো অবশ্যই বাড়ে নাই, তাহলে ভুল, এটা বাড়ে নাই, এটা হবে না। আমি বলছি কয়টা বাড়ছে সেটা ইন্ডিকেট করতে। 10-এর 30% তো খুব ইজি, 10-এর 30% 3, এবং 10 + 3 মানে 13, দেখতে হবে এটা 13 কিনা। সেটা যদি 12 হয় এটা 13, এটা দেখা যাচ্ছে 13 শর্ট, একটু ছোট আছে, 13 না, সো এটাও বাড়ে নাই, 30% বাড়ে নাই। আচ্ছা এইটাকে আমরা 8 মনে করছি, সো 3 × 8 = 24, 24 মানে 2.4, সো 8 + 2.4 মানে 10.4, কিন্তু এটা দেখা যায় এটা হচ্ছে তোমার 9, এটা 10 এর কাছেও নাই, তাহলে এটাও বাড়ে নাই, 30% বাড়ে নাই। এখন হচ্ছে 13, সো 13 এর 3%, 3 × 13 = 39, তাই না, 3.9, তাহলে 13 + 3.9 মানে 16.9, কিন্তু এটা দেখা যায় যে 16.9 মানে প্রায় 17 পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু সেটা না, তার মানে এটাও বাড়ে নাই। সো আনসার হচ্ছে নান, কেউ বাড়ে নাই, কোনোটাই 30% বাড়ে নাই। বোঝা গেল মিস্টার তুষার, বুঝতে পারছো? জি স্যার। তুমি তো শুরুতে ছিল না আজকে। স্যার আমার কুইজ ছিল স্যার। ঠিক আছে, আচ্ছা ওকে। সো তাহলে প্রিটি ডিফিকাল্ট আছে যদি তুমি বুঝতে না পারো গ্রাফটা, হ্যাঁ, তাহলে এই গ্রাফ তোমার, আমরা পরবর্তীতে তোমার টেকনিক আরো ডেভেলপ করার চেষ্টা করব, মানে আমি যেভাবে চিন্তা করি তোমরা যেন এইভাবে চিন্তা করতে পারো অ্যাট লিস্ট। এখন আসো যে তোমার এইটা করো, এটা লাইন গ্রাফ, অনেকগুলো লাইন গ্রাফ, এখানে 3টা, এখানে 3টা, মানে সরি এখানে 3টা, এখানে উল্টা 4টা। আমি গ্রাফগুলো একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে, যেহেতু কোশ্চেন গুলো উল্টো মানে অন্য পেজ গুলোতে আছে, তাহলে একটু ডিফিকাল্ট হবে তোমাদের মাথায় নিতে, মানে আমি তোমাদের একটু হেল্প করি যাতে করে তোমরা আনসার গুলো করতে পারো। আমি তো চাই যাতে তোমরা করো, আমি বললে তো আর কোনো ক্রেডিট হলো না আমার এখানে, ঠিক আছে। তো খেয়াল করো প্রথম যে গ্রাফটা, সেটা পাবলিক অ্যান্ড প্রাইভেট স্কুল এক্সপেন্ডিচার, খরচ আর কি, ইন বিলিয়নস অফ ডলার্স, ঠিক আছে। 1 বিলিয়ন সমান কত সেটাও বলে দিয়েছে, আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ওরা কিন্তু সব থাউজেন্ডে হিসাব করে, কোনো কিছু লাখ কোটি এগুলো হিসাব করে না। আমি আরেকবার মনে করাই দিই তোমাদের হিসাবটা। সো আমরা বলি 1000, তাই না, ওরাও কিন্তু 1000 বলে, ওরা এই $1000কে 1 গ্র্যান্ড বলে, 1 গ্র্যান্ড, ঠিক আছে, দিস ইজ কল্ড 1G। আচ্ছা এরপরে আমাদের যে 10,000 টাকা আছে, ওদের ওখানে 10,000 ওরা মানে 10G বলে, ওইটা আলাদা কোনো নাম নাই, ঠিক আছে। তারপরে 100,000 আলাদা কোনো নাম নাই, ওইটা ওই 100G, 100 গ্রান্ডস, ঠিক আছে। মানে লাখ টাক মাঝখানে আর নাই, আমরা তো 100,000কে 100,000কে 1 লাখ টাকা বলি, ওরা বলে না, সো দেয়ার ইজ নো লাখ। তারপরে আসো 1000G মানে 1000 হাজার, তাহলে আমাদের সেটা হিসাবে সেটা কি হইতো তোমার 10 লাখ টাকা, এখন ওদের নাম আছে। তার মানে এই যে 3টা জিরো আছে না, এই 3টা জিরোর পরে আবার যখন 3টা জিরো অ্যাড হচ্ছে 1 2 3, তখন এটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে 1 মিলিয়ন, ঠিক আছে।
আমরা যেটা 10 লাখ বলি সেটা হচ্ছে 1 মিলিয়ন। তাহলে চিন্তা করো এই তিনটা শূন্য অ্যাড হইলে নতুন নাম আছে, তার আগে কোনো নতুন নাম নাই। মনে করো যে তোমার 9,57,000 টাকা, ওরা বলবে 955G, 957 গ্র্যান্ড আর কি, ঠিক আছে, বা 957,000। এইটার কোনো আলাদা নাম নাই, ওই যে লাখ মার্ক এরা ওরা বলে না। তাহলে নিঃসন্দেহে তুমি বুঝতে পারছো পরবর্তীতে কি হবে, 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 150 মিলিয়ন, 500 মিলিয়ন, সব মিলিয়নই থাকবে। নতুন নাম হবে কখন, আবার যখন তিনটা শূন্য অ্যাড হবে। তার মানে কত সেটা, 1 2 3 4 5 6, এই যে 7 8 9, তিনটা যখন অ্যাড হবে তখন সেটার নাম হবে 1 বিলিয়ন। মানে 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন, ঠিক আছে। এবং সিমিলারলি ট্রিলিয়নের ক্ষেত্রে একই ঘটনা, আবার তিনটা শূন্য অ্যাড করতে হবে, মানে এইটা একের পরে 12টা শূন্য আসবে, তখন সেটার নাম হবে হচ্ছে 1 ট্রিলিয়ন। তার আগ পর্যন্ত 100 বিলিয়ন, 995 বিলিয়ন, সেগুলো বিলিয়নই থাকবে, নতুন কোনো নাম নাই। সো এই ক্যালকুলেশন অফ মানি তোমাদের একটু মাথায় রাখতে হবে, যেহেতু তোমরা জিআরই পড়বো, জিআরই পড়তেছো, এবং সবাই যেহেতু আমরা মানে ওয়েস্টার্ন কালচারের সাথে অ্যাডপ্ট হতে চেষ্টা করতেছি, তাহলে ওদের ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। তুমি শুধু ইউএসএ তে না, ইউরোপেও কোথাও ওই লাখ লাখ কোটির হিসাব পাবা না। ওরা লাখ কোটি বললে কিছু বোঝে না। 1 করোড় বুঝবে, হা করে তাকায় দেবে, এটা কি বলে, এটা জিনিসটা কি, কিছু বুঝবে না, ঠিক আছে। কিন্তু 1 করোড়কে তুমি 10 মিলিয়ন বুঝবা, খুব সুন্দরভাবে বুঝবে, ও আচ্ছা 10 মিলিয়ন, ওকে। সো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, সবকিছু এখানে 3 ডিজিটের নতুন নাম পায়। আমাদের যেমন তোমার, আমরা কিন্তু 100তে নতুন নাম দিয়ে দিই, তাই না। 100,000 মানে 1 লাখ, 100 লাখ মানে 1 কোটি। তাহলে আমরা 100তে নতুন নাম দিই, ওরা কিন্তু 1000-এ নতুন নাম দেয়, 100তে নাম দেয় না। সো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। অনেক কথা বললাম, এটা লজিক মানে প্রাসঙ্গিক বলেই বললাম, কারণ এখানে এই বিলিয়নটা 9টা শূন্য দেওয়া আছে। সো যাই হোক, তাহলে এক্সপেন্ডিচারের কথা বলছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি দুইটা গ্রাফ, 3 নম্বরটা হচ্ছে যোগফল। প্রাইভেটের খরচ, পাবলিকের খরচ, এখানে দেখা যায় পাবলিকের খরচ বেশি দেখাচ্ছে, আমাদের এখানে তো উল্টা। যাই হোক, আর এটা হচ্ছে টোটাল। তাহলে খুব সঙ্গত কারণে তোমার মাথায় রাখতে হবে যে যেহেতু এটা টোটাল, তার মানে প্রাইভেট এবং পাবলিক দুইটা যোগ করলে এটা হবে। খেয়াল করে দেখো, যে কোনো একটা ভ্যালু আমরা চিন্তা করি, মনে করো তুমি এটা চিন্তা করো, এটা যদি 20 হয় তাহলে এটা 10 মনে করো, আর এটা 30, তাহলে 10 আর 30 যোগ করলে এটা 40 হবে, ঠিক আছে। তাহলে নিচের দুইটা যোগ করলে উপরেরটা আসবে, যেহেতু এটা টোটাল। তার মানে বেসিক্যালি এখানে ইনফরমেশন আছে দুইটা, তোমার প্রাইভেটের এক্সপেন্ডিচার, পাবলিকের এক্সপেন্ডিচার, আর উপরেরটা হচ্ছে যোগফল শুধুমাত্র, এটা আলাদা কোনো ইনফরমেশন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে তোমার এদিকে কি বলছে, যে স্কুল এনরোলমেন্ট বাই লেভেল অফ ইনস্ট্রাকশন ইন মিলিয়নস অফ স্টুডেন্ট। তাহলে বিভিন্ন লেভেল অফ ইনস্ট্রাকশন মানে বিভিন্ন স্কুল পর্যায়ে আর কি, যেগুলো অর্থাৎ কলেজ, সেকেন্ডারি স্কুল, এলিমেন্টারি স্কুল। এটা তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে, আমাদের এখানে একটু ভিন্ন, তোমরা নিশ্চয়ই জানো। সেটা হলো এই যে তোমার ক্লাস 8 পর্যন্ত হচ্ছে এলিমেন্টারি, তারপর এ লেভেল, ও লেভেল মানে এসএসসি এইচএসসি এক জায়গায় হয়, সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি। আর কলেজ মানে কিন্তু গ্রাজুয়েশন, বাইরে কিন্তু কলেজ মানে হাই ইন্টারমিডিয়েট না। আমাদের দেশেও একবার এই নিয়ে প্ল্যান হয়েছিল মেবি, এটা এক্সিকিউট করার, কিন্তু এখনো করতে পারে নাই। সো এই জিনিসগুলো মানে চেঞ্জেস গুলো একটু মাথায় থাকতে হবে, ঠিক আছে। তাহলে মানে লেভেল কিন্তু ওদের 3টাই আছে, সেই 3টার কথাই বলছে। আর ওরা ইউনিভার্সিটি বললে কিন্তু কেবলমাত্র মাস্টার্স এবং পিএইচডি বোঝায় নর্মালি, বাট ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনও হয়। তার মানে কলেজের কার্যক্রম ইউনিভার্সিটিতে হতে পারে, কিন্তু এটা কিন্তু স্কুল লেভেলের না, মানে এখানে কিন্তু গ্রাজুয়েশন হয় বেসিক্যালি, এখানে কিন্তু তোমার ইন্টার পড়ায় না, ঠিক আছে। এইখানে এসএসসি ইন্টার দুইটা একসাথে পড়ায়, আর এইখানে হচ্ছে এই ক্লাস 8 পর্যন্ত যে ব্যাপারটা আর কি, এটা আর কি, ঠিক আছে। তাহলে এই 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 লেভেলগুলোতে বিভিন্ন স্কুল, এই বিভিন্ন লেভেলে যে তোমার এই যে বিভিন্ন সালে ইনটেক আর কি, এবং যেহেতু এটা টোটাল, তার মানে কি এই তিনটা যোগ করলে এটা হবে ন্যাচারাল। এই কলেজ, স্কুল, সেকেন্ডারি স্কুল, এলিমেন্টারি স্কুল, তিনটা যোগ করলে কি হবে, এই টোটালটা হবে। তাহলে এই হলো ইনফরমেশন, এক জায়গায় আছে খরচ আর এক জায়গায় আছে স্টুডেন্ট এনরোলমেন্ট, ঠিক আছে। খরচ এবং স্টুডেন্ট এনরোলমেন্ট এই দুইটা হচ্ছে তোমার ইনফরমেশন।
তাহলে এখন আসো প্রশ্ন। সো এখানে 5টা প্রশ্নই তোমার এখানে আছে। তো আমরা একটা একটা করে করব। তাহলে প্রশ্নটা পড়ি, হ্যাঁ, তারপরে আমি পিছনের দিকে চলে যাচ্ছি আবার তোমাদের দেখানোর জন্য। আনসার তোমরা সিলেক্ট করবা। তাহলে দেখো প্রথমে কি বলছে, অফ দ্য ফলোইং ইয়ার্স হুইচ শোড লিস্ট ডিফারেন্স বিটুইন পাবলিক স্কুল এক্সপেন্ডিচার এন্ড প্রাইভেট স্কুল এক্সপেন্ডিচার, মানে কোনটার মধ্যে পার্থক্য কম। এটা তাহলে একদম সহজ, তাই না? খরচগুলোর মধ্যে কোনটার মধ্যে পার্থক্য কম। আচ্ছা বলো তো তোমার কোনটাতে কম মনে হচ্ছে? খরচের লাইন কিন্তু এই দুইটা, এটা পাবলিক এটা প্রাইভেট। বলছে পার্থক্য কম কোনটাতে সবচেয়ে? 1965 আমার কাছে মনে হচ্ছে যে 65 এবং 66 প্রায় একই। তাহলে অপশনে নিশ্চয়ই দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। আচ্ছা তাহলে দেখা যাক। আমাদের ওই অপশন গুলোতে আমি মনে করি যে দুইটার মধ্যে একটা থাকবে, 65 অথবা 66। এবং দেখো খুব ন্যাচারালি অপশনে কিন্তু একটা আছে, দুইটা নাই। আমি তোমাদের বলেছিলাম যে ওরা কিন্তু তোমাকে অন্যভাবে কনফিউজ করবে, কিন্তু এরকম ইনফরমেশন দিবা না যে তুমি কনফিউজ হয়ে যাবা যে এটা না ওইটা। সো ন্যাচারালি আনসার এ। ওয়েল সরি, আজকে একটু বেশি ডিস্টার্ব হয়ে গেল, ইমার্জেন্সি ছিল একটু। আচ্ছা তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, তোমরা নিশ্চয়ই এতক্ষণ পড়েছো। সো মেবি আমি একটু দেখি, ইনরোলমেন্ট নিয়ে কিছু একটা বলেছে প্রশ্ন, তাহলে নিশ্চয়ই তোমরা পড়েছো। আমি তোমাদের ইনরোলমেন্টের গ্রাফটা একটু দেখাই, আনসার তুমি সিলেক্ট করো, আমি কিছু বললাম না এ ব্যাপারে। সো লেট আস গো টু দা, ওকে। সো তোমাকে দেখতে হবে ডান দিকের গ্রাফটা এবং আনসার সিলেক্ট করতে হবে। আমি কিন্তু পড়েও নাই এবার। আর 22, ওকে একজন আনসার দিয়েছে। স্যার অপশনগুলো দেখানো যাবে? হ্যাঁ শিওর। তাহলে কিন্তু তখন আর গ্রাফ দেখা যাচ্ছে না, কেমন? একটু গ্রাফটা ভালো করে দেখে নিও, অপশন হচ্ছে এগুলা। আচ্ছা দুইজনই একই আনসার দিল, মুবিনও সেই আনসার দিছে, তাহলে মনে হয় যেহেতু সবাই একই বলছে আনসার এটাই হওয়ার কথা। তারপর আমরা একটা নতুন মুখের কাছ থেকে কথা শুনি। মিস্টার নাসিফ জাওয়াদ, তোমার আনসারটাই প্রথমে পাইছি, তো তুমি একটু বলো তো এখানে প্রশ্ন কি চাচ্ছে আর আনসারটা কি এবং কেন? স্যার প্রশ্নে বলা ছিল for each year from 1965 to 1979 the total enrollment in college, secondary school and elementary school was in which of the following range? আচ্ছা তাহলে টোটালের রেঞ্জটা জানতে চাইছি। রেঞ্জটা কত জানতে চাইছে? রেঞ্জ মানে কি বোঝো নাসিফ?
স্যার লোয়েস্ট থেকে হাইয়েস্ট হাইয়েস্ট থেকে লোয়েস্ট না? আচ্ছা যাই হোক, একই কথা। তাহলে ঠিক আছে, তাহলে আমাকে একটু গ্রাফের রেঞ্জটা দেখাও। তুমি আনসার বলছো সি 55 থেকে 65, তো তারপরে স্যার স্যার এখানে 1965 এ লোয়েস্টটা ছিল আর 1979 এ হাইয়েস্টটা ছিল। 79 এ হাইয়েস্ট ছিল না, না 69 সরি স্যার, না সরি এটা এটা হচ্ছে 68। স্যার 68। তো ইট ডাজেন্ট ম্যাটার, সবচেয়ে বড় কথা হলো বড়টা হচ্ছে 65, ছোটটা 55, তাই না? জি স্যার। এবং এটাই হচ্ছে আনসার, সঠিক কথা, এটাই আনসার, ইট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমরা কোশ্চেন 23 তে যাচ্ছি। তোমরা 1 মিনিট পড়ো এবং আমি এখানে কি দেখাচ্ছে, আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করতে হবে তোমাদের, মানে একটু যোগ বিয়োগ করতে হবে, গুণ ভাগ টাইপের কিছু। তা আমি ওই 1970 মানে এক্সপেন্ডিচারের যে গ্রাফ ছিল নাকি এলিমেন্টারি স্কুলের যে গ্রাফ, সেটাতে যাচ্ছি। তোমরা একটু চিন্তা করো প্রশ্নে কি বলছে, একটু ভাবো প্রথমে, তারপরে আমি গ্রাফটা দেখাচ্ছি আবার। আর আমি পরবর্তীতে চেষ্টা করবো কোশ্চেনটা আগের মতো পাশাপাশি রাখতে, যদি যত ছোটই হোক। আমি ভাবছিলাম বেশি ছোট হয়ে গেলে আর কি দেখতে সমস্যা হবে, দুইটা গ্রাফ ছোট ছোট করে দিলে আর কি, বাট এখন মনে হচ্ছে ওটা ইজি। ওকে, সো এটা হচ্ছে তোমার গ্রাফ। 1970-এ কিছু একটা বলেছিল, আমি 70টা একটু দাগাই দিচ্ছি তোমাদের জন্য, আনসারটা তুমি যদি, এটা যদি 71 হয়, এটা হচ্ছে 70। তো 70-এ কি বলেছিল না বলেছিল চিন্তা করো এবং আনসার মনে মনে রেডি করতে পারো। আমি অপশন গুলা, আচ্ছা তোমরা 70-এর এই গ্রাফটাকে দেখো, কিছু একটা ছিল, কিছু একটা আছে, তারপরে এটা হচ্ছে যে তোমার অপশন। আনসার কি, হুইচ ইজ দা কারেক্ট আনসার? এটা তো একদম সহজ মনে হচ্ছে আমার কাছে। স্যার ই হ্যাঁ, কি আনসার? ই ই, আচ্ছা। আমি দেখা যায় যে, আচ্ছা ই কেন, মানে ই বলতেছো যে এটা ডিটারমাইন করা যাবে না কেন? স্যার এখানে তো পাবলিক এলিমেন্টারি মানে নাই ওই গ্রাফে। মানে প্রশ্নটা কি? স্যার প্রশ্নটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি বিলিয়ন ডলার ওয়ার স্পেন্ট অন পাবলিক এলিমেন্টারি স্কুল। তো আসলে ডলারের বা কস্টিং এর বা এক্সপেন্ডিচারের যে হিসাবটা সেটা কিন্তু ওই গ্রাফে কিন্তু নাই। ওখানে তো এনরোলমেন্টের এক্স্যাক্টলি, স্কুলের সাপেক্ষে খরচটা কিন্তু বলাই নাই। তো এলিমেন্টারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইট ডাজেন্ট ম্যাটার, স্কুলের সাপেক্ষে এনরোলমেন্টের দেওয়া আছে, তাহলে এটা এতক্ষণ দেখারও প্রয়োজন ছিল না। আচ্ছা তারপরে 24, যে হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ড শোড এ কন্টিনিউয়াল ইনক্রিজ, এটা তো সহজ তাই না? এনরোলমেন্টে শুধু ইনক্রিজ হয়েছে, কোনো ডিক্রিজ হয়নি, কোথায় হয়েছে একটু চিন্তা করো। দেখো সরি কই গেলাম গা, হ্যাঁ এনরোলমেন্টের গ্রাফ গুলো দেখবা এবং দেখবা যে শুধু ইনক্রিজ হয়েছে, কোনো ডিক্রিজ হয়নি। আচ্ছা কোন লেভেলে বলছিল নাকি, আর একবার দেখি, না টোটালে, টোটালে, সো ইউ ক্যান সি টোটাল ইনক্রিজ 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 কোথায় কোথায় হয়েছে। আচ্ছা, তো আনসার হচ্ছে কি প্রথমটাই, তাই না নাকি? তোমাদের আনসার কি? স্যার প্রথমটাই মানে কন্টিনিউয়ালি মানে ইনক্রিজ তো হয় নাই, মাঝখানে গিয়ে আবার হচ্ছে কার্ভটা নিচে নেমে যাচ্ছে। তাহলে তো এটা আনসার না। তো ওই কন্টিনিউয়াস ইনক্রিজ করতে হবে। অপশনগুলো একটু প্রয়োজনে কাগজে লিখে রাখো, গ্রাফ দেখার আগে প্রয়োজনে একটু লিখে রাখো। আচ্ছা আমি একটু দেখি তোমাদের সাথে সাথে, এই জায়গায় ইনক্রিজ হয়েছে কন্টিনিউয়াসলি, এটা ছিল হচ্ছে 66 থেকে 68,
তারপর এইখানে ইনক্রিজ আছে কন্টিনিউয়াসলি, এটা ছিল হচ্ছে 69 থেকে 71, তারপরে আবার কমছে, বাকিগুলো কমছে, তাহলে দুইটা আছে, অপশন আনসার দুইটা হতে পারে সিম্পল, 66 থেকে 68 অথবা 69 থেকে 71। তো 69 থেকে 71 আনসার, জি স্যার। আনসার হচ্ছে বি। ওকে, লাস্ট কোশ্চেন। ওকে, এগুলো দেখি অনেকে দিয়েছিল, এই যে ইমন দিয়েছে, তারপরে হ্যাঁ অনেকেই সঠিক আনসার দিয়েছিল। ওকে, লাস্ট কোশ্চেন। 1972 তে পাবলিক স্কুল এক্সপেন্ডিচার টোটাল এক্সপেন্ডিচারের কত পার্সেন্ট? প্রশ্ন কিন্তু সহজ। আবার প্রশ্নটা পড়ো। 72 পাবলিক স্কুল টোটাল পাবলিক এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার, পাবলিকটা টোটালের কত পার্সেন্ট? ঠিক আছে, ওকে। তাহলে আমি কিন্তু আর আনসারের জন্য, আনসার কনফার্ম হওয়ার পর এখানে আসবো, তোমরা এখান থেকেই কিন্তু আনসার রেডি করতে পারো। সো ক্যালকুলেট করো, ভালো করে দেখো গ্রাফ। এটা তো কিন্তু ইজি, এই গ্রাফ গুলো কিন্তু ইজি ছিল, গ্রাফটা ডিফিকাল্ট করছে বলে কোশ্চেন গুলো ইজি দিয়েছে, আমার কাছে অ্যাটলিস্ট তাই লাগলো। ওকে, আমরা ইমনের আনসার পাইছি। আচ্ছা, তোমরা রাউন্ড অফ এর নিয়ম নিশ্চয়ই জানো। তো রাউন্ড অফ এর নিয়ম অনুযায়ী কিন্তু রাউন্ড অফ করবে, কেমন? আমি এটা কি বলতে কি বোঝাচ্ছি সেটা তুমি একটু পরেই বলছি। যে আনসার গুলো দাও, আমি একটা আনসার পাইছি কেবলমাত্র ইমন থেকে। 1972 এই বরাবর পাবলিক, এটা টোটাল, এটা। সো পাবলিক স্যার হচ্ছে, অপশন। আচ্ছা অপশনে যাব, ঠিক আছে অপশনে গেলাম। হ্যাঁ অপশন, আনসার কি? এ হবে। এ হবে? আল্লাহ মাফ করুক, এ কেন হবে চালাও? আচ্ছা, ইমন, ইমন তুমি কত আনসার দিয়েছো? স্যার সি 70%। আচ্ছা, এখন তোমার আসছে কয় পার্সেন্ট হিসাব করে? 7 পয়েন্ট সামথিং আসার কথা হয়তো বা। একটা কত ছিল? একটা ছিল 70, তাই না? একটা স্যার 65 আর একটা 88 ধরনের, আমি এটা 90 ধরছিলাম স্যার। আচ্ছা, একটা 90 মনে করলাম, যেটা একটা টোটাল, আর একটা 65 নাকি 70? 65 আবার ছিল। দেখো তো, আমার কাছে তো 70 মনে হলো। স্যার 17 মনে হচ্ছে। একদম শার্প 70, কেন 65 হবে? এটা তো মাঝখানে। তুমি মনে হয় এটা 60 আর আচ্ছা এটা আচ্ছা 70 আমি, মনে করছো, মাঝখানে থাক যে স্যার 70। তো 70 মনে করছি। দেখছো? আচ্ছা যাই হোক, তাহলে ওটা 70, তাহলে 70 কে যদি 90 দিয়ে ভাগ করো কত হয়? 7.77 আমি দেখতেছি এরকম। তাহলে এইটাকে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট হবে? 77%। তাহলে 77% কে রাউন্ড করলে কত হবে? 80। 80 হবে। আনসার হচ্ছে ডি। গেছে না? 77 কে রাউন্ড করলে তো 80 হবে, 77 কে রাউন্ড করলে তো আর 70 হবে না। ওকে,
আমরা আসলে মাঝখানে দুইবার ডিসকানেক্টেড হয়ে গেছি, আমি দুইবার আউট অফ হয়ে গেছি। আমার আরো কিছু করানোর কথা ছিল, আমি একটু দাঁড়াও, আমি আমি আরো একটা দুইটা করাবো, অ্যাটলিস্ট ডিফিকাল্ট গুলা। সো আমি যেহেতু রেডি করে রাখছি, আমি জাস্ট করি। এইটা তো সহজ গ্রাফ ছিল, আমি কি করি প্রশ্নগুলা এখানে নিয়ে আসি যাতে করে আমাদের বারবার এদিক ওদিক না করতে হয়। অ্যাটলিস্ট এই লাস্টের দুইটা কোশ্চেন আমি একটু ছোট করি। আমি চাচ্ছি অ্যাটলিস্ট আরো কিছু করা হোক। হ্যাঁ, ওকে, দ্যাটস নাইস, দ্যাটস পারফেক্ট। সো ইয়েস, এই 24-25 করো, এখন আর আমি কিছু বলছি না, সবই তো এক পেজে। আমি তোমাদের এটা টেবিল, তাই না? টেবিল থেকেও যে ম্যাথ হয়, তাহলে একটু আমাদের একটা এক্সাম্পল দেখছি। আমি 3 মিনিট সময় দিচ্ছি দুইটার জন্য, একদম আমি সাইলেন্ট থাকতেছি, 3 মিনিট পরে কথা বলতেছি। ওয়েল, 24 তো সবাই পারছো। কোশ্চেনটাই আসলে এরকম, বেশি ইজি করে ফেলছে এটা। তো 260 মিলিয়নে যে কবে হবে সে ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই নাই, কারণ ম্যাক্সিমামই আমাদের আছে 223 মিলিয়ন। এরপরে কবে 260 মিলিয়ন হবে সে ব্যাপারে কেউ কিছু বলে নাই। সো আনসার হচ্ছে ইট ক্যান নট বি ডিটারমাইন্ড। সহজ একদম। এখন
ক্রিটিক্যাল কোশ্চেন হচ্ছে 25, ঠিক আছে? এরা কিন্তু পাঁচটা কোশ্চেন আগে ছিল, তোমাদের আমি এক্সপ্লেন করেছি যে এগুলো হচ্ছে তোমার ওল্ড জিআরই থেকে। তো ওল্ড জিআরই তে কোশ্চেন থাকতে হচ্ছে তোমার 30টা, সো 30টার মধ্যে 5টা থাকতো, এখন কিন্তু 20টার মধ্যে 3টা থাকে। তো যাই হোক, তাহলে প্রশ্ন 25 যেটা, সেটার আনসার কি? তো আনসার গুলো আমি একটু রিভিউ করি। সি, সি, বি। আমি কিন্তু বি এবং সি দুইটা আনসার পাচ্ছি, মনে হয় বি আগেরটা, এখানকার আনসার সি। ওকে, তার মানে তোমাদের আনসার হচ্ছে সি, and that is wrong answer। ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট, এটা দেখা গেল যে তোমরা ভুল করে ফেললা সবাই। সো প্রশ্নটা একটু পড়ো কি বলছে। বলছে যে if the percent increase in population from 1910 to 1920 had approximately same as the percent increase of 19 to 1910, তাহলে এই সময় কত বেড়েছিল একটু দেখা যাক। 1900 থেকে 1910-এ 13 থেকে 16 হয়েছে, তাহলে বৃদ্ধি পাইছে মনে করো প্রায় 3 আর কি, 2.9, সো আমরা 3 ধরে নিলাম বৃদ্ধি পাইছে। তাহলে এইভাবে যদি বৃদ্ধি পাইতো, এখানে কিন্তু এভাবে বৃদ্ধি পায়নি, এখানে উল্টা মানে তোমার হচ্ছে যে, ও সরি আমি কি বলছি, এখানে উল্টা 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 আমি আমি ভুল বলছি, এখানে ডাইরেক্ট এখানে বিয়োগফল হবে না। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে ছিল 13 1900 সালে, 10 সালে বৃদ্ধি পাইছে 16, তাহলে এখানে ইনক্রিজটা কেমন, মানে আগের সাপেক্ষে। তার মানে তুমি এখানে ক্যালকুলেশন করবে হচ্ছে পার্সেন্ট অফ ইনক্রিজটা আগের সাপেক্ষে, সো 16 ডিভাইডেড বাই 13.1, তার মানে এটাকে যদি তুমি ইন্টু 100% দিয়ে গুণ করো, তাহলে 122% বৃদ্ধি পেয়েছিল আগের ইনক্রিজের সাপেক্ষে। ঠিক আছে, 122%। তাহলে 16-র সাপেক্ষে যদি একই ভারে বৃদ্ধি পায়, কিন্তু এখানে কিন্তু বলছে যে পার্সেন্ট ইনক্রিজ, খেয়াল করে এটা হচ্ছে পার্সেন্ট ইনক্রিজ। তাহলে 13 থেকে 16 হলে কিন্তু এটা হচ্ছে যে তোমার এখন 122%, তাহলে 16 থেকে 16-র 122% করো, তো 16-র 122% করলে কত হয়, এটা হচ্ছে তুমি পার্সেন্টে লিখলে তুমি বলতে পারো যে 122 ইন্টু 16 ডিভাইডেড বাই 100, তাহলে এটা 19.5 না এরকম আসছে, তার মানে আনসার হচ্ছে ডি 19। সো আনসার হচ্ছে ডি, নট সি। Okay, so with several time discontinuation and load shedding, আর তোমাদের অনেক প্রবলেম, আজকের ক্লাসটা একটু প্রবলেমেটিকই হলো। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল, ওইটার কি লাস্ট কোশ্চেন গুলো করার তোমাদের ধৈর্য আছে? তোমরা যদি বলো আমি করাবো। আচ্ছা, করতে চাইলে হাত তুলো তো দেখি একটু, আর না করতে চাইলে আমি ছেড়ে দিচ্ছি। কেউ করতে চাও না, তাহলে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, কারণ অলরেডি 11টা বেজে গেছে। আচ্ছা, আমি এটা আমাদের ইয়েতে দিয়ে দিব, কি বলে জানি, আমাদের গ্রুপে দিয়ে দিব।